আসসালামু আলাইকুম। ইথার সায়া গ্রুপে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার বই দাগিয়ে দেব। চ্যাপ্টারটি হলো নিউটনিয়ান বলবিদ্যা। আশা করতেছি তোমরা আগে এই চ্যাপ্টারটি একবার হলেও পড়েছো। আজকে শুধু আমরা বই দাগিয়ে দিব। বিভিন্ন ট্রিক্স থাকলে তা তোমাদেরকে ধরিয়ে দিব, যাতে তোমরা সহজে বইটি বুঝতে পারো এবং বই পড়ার একটা অভ্যাস করে ওঠে তোমাদের মধ্যে। তো শুরু করা যাক। তো দেখো, এগুলা তো বলের সংজ্ঞা দিছে, জড়তার সংজ্ঞা এখানে দিছে। হ্যাঁ, জড়তা কয় প্রকার? ২ প্রকার। গতি, স্থিতি। ঠিক আছে, সংজ্ঞাগুলো পড়বা। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে জড়তা কিসের উপর নির্ভর করে? ভরের উপর নির্ভর। কিসের উপর? ভরের উপর নির্ভর করে। এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? এখানে ঘর্ষণ গুণাঙ্ক বলছে, এগুলা ঘর্ষণ ঘর্ষণ একটা কি বলে পার্টেই আছে তোমাদের বইয়ে। ওখানে গেলে এটা ক্লিয়ার হবে। এখানে না বলি কিছু। এটা কি ঘর্ষণের সংজ্ঞা। তারপর দেখো, ঘর্ষণ কি বলছে? বলের বৈশিষ্ট্য বা বল গতির ওপর কি কি প্রভাব বিস্তার করে তার একটি তালিকা। দেখো, তুমি যদি বল দাও স্থির বস্তুর উপর, তাহলে অবশ্যই গতিশীল হবে, ঠিক না? এবার দেখো, কোনো গতিশীল বস্তুর উপরে তো বল দাও, কি হইতে পারে? একটা বস্তু গতিশীলই আছে, তো বল দিলে অবশ্যই বেগ কমতে পারে বা বৃদ্ধি পাইতে পারে, ঠিক না? বুঝলাম। আবার গতিশীল বস্তুর উপর বেগ আমরা কি বল দিই, তাহলে কি গতির দিকেরও পরিবর্তন হতে পারে। মনে করো একটা বস্তু এদিকে যাচ্ছে গতিশীল, তুমি বল দিয়ে এইদিকে মানে ওদের গতি দিক পরিবর্তন করতে পারবা। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। জোড়ায় জোড়ায় বলতে কি, একটা মনে করো এখানে একটা মাটি, এটা মনে করো তুমি এখানে দাঁড়াইছো, দাঁড়ায় এখানে এফ বল দিচ্ছ, তো অবশ্যই প্রতিক্রিয়া বল আর উপরে দিয়ে কাজ করবে। ঠিক আছে, এটাই বলছে যে বল জোড়ায় জোড়ায় কাজ করে। দেখো, তোমরা এগুলা জানো যে বলের এসআই একক কি? নিউটন। হ্যাঁ, আর এফ পি এস একক হচ্ছে কি পাউন্ডাল। এগুলা পড়বা, বলের মাত্রা লাগবে। আর বল ইকুয়াল টু এম এ, এই ফর্মুলা তোমার জানোই। ঠিক আছে, এবার আসো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশনে, যেগুলো তোমাদের পরীক্ষায় মেডিকেল বলো, ভার্সিটি বলো, এমনকি একাডেমিক এক্সামগুলোতেও বারবার আসে। তো এই পার্টটা স্কিপ করা যাবে না। দেখো, মহাকর্ষ বল। বল কয় প্রকার? মহাকর্ষ ৪ প্রকার। মহাকর্ষ বল, চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এখানে ৪টার মধ্যে জানতে হবে কোনটা সবচেয়ে শক্তিশালী, কোনটা সবচেয়ে দুর্বল, কোনটার বাহক কোনগুলা, এগুলা ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখলে তোমরা পারবা। আগে আসি মহাকর্ষ বল। এটা বল সম্পর্কে তোমরা সবাই জানো কি যে কোনো দুইটা গ্রহের মধ্যে আকর্ষণ, যে আকর্ষণটা, এটা হচ্ছে মহাকর্ষ বল। মনে রাখবা, সবচেয়ে দুর্বল বল হচ্ছে এই মহাকর্ষ বল। ঠিক আছে। এখন মহাকর্ষের একটা গ্র্যাভিটি সম্পর্ক আছে। মহাকর্ষের সাথে কি সম্পর্ক আছে? গ্র্যাভিটি। হ্যাঁ, এই বস্তুটার ভাগ হচ্ছে গ্র্যাভিটন নামক একটা কণা। ঠিক আছে, মনে রাখা যায় মহাকর্ষ গ্র্যাভিটন বাহক সবচেয়ে দুর্বল। ঠিক আছে, মহাকর্ষ কিন্তু সব মহান হইলেও এটা কিন্তু দুর্বল, সবচেয়ে দুর্বল। ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় বল। দেখো, এগুলা এই সাইডে ভালো করে দেওয়া আছে, বুঝতে পারবে সংখ্যাটা। দেখো, এখানে দেখো, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, এই বলটা একটা ইলেকট্রন এবং নিউক্লিয়াস। ইলেকট্রন আছে না, ইলেকট্রন তো বাইরে থাকে, এবং নিউক্লিয়াস দেখো একটা এইভাবে তো থাকে না। এখানে মনে করো নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। বাকি থাকে ইলেকট্রন বাইরে। এখন এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল, ওইটাকে বলে তড়িৎ চুম্বকীয় বল। কোন বল? তড়িৎ চুম্বকীয় বল। এখানে দেখো, এবার নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। এই দুটো যে আবদ্ধ থাকে কোন বলের কারণে? সবল নিউক্লিয় বলের কারণে। ঠিক আছে, গেল মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল কি এটা বুঝলাম। আর বাকি থাকলো দুর্বল নিউক্লিয় বল। কি বল? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি? এই দেখো, দেখাচ্ছে এখানে। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে, কই এখান থেকে কি ক্ষয় হয়? বিটা ক্ষয় হয়। বিটা ক্ষয় হয়, যার কারণে শক্তি নির্গত হয়। ঠিক আছে, আসল কথা হইলো বিটা ক্ষয় হয় বিটা কণার সঙ্গে একটা নিউট্রনো একটা কণা, এটা বের হয়, এটাই কিন্তু শক্তি। হুম যে বলের কারণে এই বিটা ক্ষয়, মানে বিটা রশ্মিটা বের হচ্ছে, বিটা কণা বের হচ্ছে, বা এবং নিউট্রনও বের হচ্ছে, হ্যাঁ, তাকে কি বল বলে? দুর্বল নিউক্লিয় বল বলে। তাহলে আমরা বলগুলো কি, আসলে কাজ কি, এটা বুঝলাম। এখন ইম্পর্টেন্ট কথা হইলো এদের বাহক সম্পর্কে জানতাম। তো একটু আগে তো বললাম মহাকর্ষ বল, এর বাহক কি? গ্র্যাভিটন। মানে কি? গ্র্যাভিটন, এটা তো মুখস্থ হয়ে গেছে মনে হয় অলরেডি। আর এবার আসো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কি? প্রোটন এবং নিউট্রনের মধ্যে। দেখো, সবল মানে হচ্ছে না, সবল একটা মনে রাখবা কথা, যে সবল যারা, যে ছেলে সবল, তার মেয়ে বা গার্লফ্রেন্ড লাগে না। নোপ, এন নোপ মানে কি? না, ঠিক না? নফ। দেখো, নিউট্রন এবং প্রোটনের মধ্যে কোন বল কাজ করে? সবল বল, সবল নিউক্লিয় বল কাজ করে। এবং যে ছেলেগুলো সবল, তাদের গার্ল মেয়েও লাগে না লাইফে, গার্লফ্রেন্ডও লাগে না। ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে। তো তোমরা তোমাদের পার্সোনালিটি সবল ব্যক্তিত্বের অধিকারী ছেলেদের মতো করবা। ঠিক আছে, এই সম্পর্কে আর কিছু বলতেছে না। তো তারপর দেখো, দুর্বল নিউক্লিয় বল, এটা কি ক্ষয় করে? বিটা ক্ষয় করে। হুম দেখো,
দুর্বল যারা, দুর্বল দুর্বল মানুষজন কি করে? বসে থাকে। কি থাকে? বসে থাকে। আমরা কি পড়তেছি? যে বাহক কণিকা, এই বলগুলা বাহক কণিকা কি? ঠিক আছে? সবল কি থাকে না? মেয়েও থাকে না লাইফে, গার্লফ্রেন্ডও থাকে না। ঠিক আছে? মনে থাকবে, মেশন ব্লু ওয়াল। ঠিক আছে? আর যারা দুর্বল তারা কি? বসে থাকে। ঠিক আছে? বাহক শেষ। আরেকটা তড়িৎ চুম্বকীয়। দেখো তড়িৎ মানে কি? আলো না? আলো আমরা জানি আলো কিসের মাধ্যমে বাহিত হয়? ফোটন কণার মাধ্যমে না? পড়ছো না এগুলা? এটা তো এমনিতে মনে থাকে। এটা শর্ট ট্রিক্সের দরকার আছে? নাই। হোপ তোমরা সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, তাহলে আসি এবার। এটা কি বললাম? বাহক এবং বলগুলার সংজ্ঞা দেখলাম, মানে বলগুলার সংজ্ঞা এবং তাদের বাহক কণিকা কি তা আমাদের কাছে ক্লিয়ার বর্তমান। এখন দেখো কোন বলটি সর্বাপেক্ষা শক্তিশালী এবং সর্বাপেক্ষা দুর্বল। একটু আগে বলছিলাম এর নাম মহাকর্ষ, কিন্তু এর সবচেয়ে দুর্বল। কিন্তু সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল। দেখো সবল কথা আছে, সবল, এই সবল। ঠিক আছে? সবল সবচেয়ে সবল। ঠিক আছে? ওকে, এবার আসি এইখানে। দেখো এখানে বলছে, এখানে দেখো মহাকর্ষ বল। মহাকর্ষ বল এর সবলতা মানে পাওয়ার যদি 1 হয়, তাহলে দুর্বল তড়িৎচুম্বকীয় বল এর হবে কত? 10^13। আর তড়িৎচুম্বকীয় বলের হবে 10^39। ঠিক আছে? মানে বুঝছো? এটা মহাকর্ষ, মনে মনে ধরো এর পাওয়ার 1, তাহলে এর চেয়ে এত গুণ দুর্বল নিউক্লিয় বল। এর চেয়ে মহাকর্ষ বলের চেয়ে এত গুণ তড়িৎচুম্বকীয় বল। ঠিক আছে? এখানে একটা কথা বলছে, দেখো যদি এবার মহাকর্ষ বলের মান কি? ধরো মহাকর্ষ বলের মান 10^-41। হ্যাঁ, এটা যদি ধরি, মানে এটাই মহাকর্ষ বলের মান এটা। হ্যাঁ, তাহলে দেখো দুর্বল নিউক্লিয় বল কত হবে? এখানে কি দেখলাম? মহাকর্ষ বল আছে, দুর্বল নিউক্লিয় বল এত গুণ। তো মহাকর্ষ বলে এত হয়, তাহলে এটার সাথে এটা যদি গুণ করি, হ্যাঁ, তাহলে তাহলে তো বের হয়ে আসবে যে দুর্বল নিউক্লিয় বল কত গুণ হবে মহাকর্ষ বলের। এই ক্ষেত্রে কিন্তু মহাকর্ষ বল ধরছি কি? কিন্তু এবার এটা একক ধরছি, এখান থেকে আমরা হিসাব করবো। ঠিক আছে? এই জন্য কি করলাম, এটার সাথে আগে জানি আমরা যে 10^13 গুণ বেশি, এটার সাথে গুণ করলাম, তাহলে কত আসছে? 10^-11। ঠিক আছে? বাকি এইভাবে বাকিগুলো বের করছে। এই লাইন থেকে এমসিকিউ আসতেই পারে, দেখে নিবে একটু। এইবার আসি ভরবেগ কি? ভরবেগ, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। এগুলা বিষয়ে বেশি কথা বলবো না, তোমরা এগুলো পরে আসতেছো অনেক সময় থেকে। দেখো একক বলা আছে, মাত্রা বলা আছে, দেখে নিবা। নিউটনের 3টা সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। ঠিক আছে? সবকিছু জানো তোমরা। দেখো প্রথম সূত্র থেকে আমরা কি বিষয়ে আলোচনা করি? এটা ইম্পর্টেন্ট। কোন বিষয়? জড়তা। জড়তা কিসের উপর নির্ভর করে? ভরের উপর। প্রথম সূত্র ডান। ঠিক আছে? দ্বিতীয় সূত্র কি সূত্র? দ্বিতীয় সূত্র কি বলছিল বলতো? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার এটার নাম হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকেই কিন্তু বলের সমীকরণ আসে। কিসের সমীকরণ আসে? এমসিকিউ আসতে পারে যে বলের সমীকরণ নিউটনের কততম সূত্র থেকে এসেছে, তখন কি বলবা? দ্বিতীয় সূত্র। ঠিক আছে? এবার আসি তৃতীয় সূত্র নিয়ে আলোচনা। তৃতীয় সূত্র একটু বেশি বাস্তব লাইফে মানে বলতেছে। দেখো তৃতীয় সূত্রের আচ্ছা, এখানে বলছি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। ওই এম এ না, এই ফর্মুলাটা দ্বিতীয় সূত্র থেকে পাইছিলাম। ঠিক আছে? এখান থেকে এগুলা বলা যায় ইজিলি যে বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক। ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক এত। তো এটা বুঝলাম। ত্বরণ বন্ধন থাকে না। বল যদি না থাকে ত্বরণ বন্ধন থাকবে না, জিরো। ঠিক আছে? এগুলা বুঝবা, বলের অভিমুখে ত্বরণের অভিমুখ। বল যেদিকে ত্বরণ ওইদিকে হবে। ঠিক না? বল এদিকে, ত্বরণ এদিকে। সিম্পল এগুলা পারবা সবগুলাই। এগুলা তো করাবো না, বইয়ের উদাহরণ। হুম, কই গেল? তারপর হ্যাঁ, দেখো ঘাত বল আর একটা আছে বলের ঘাত। এটার মধ্যে পার্থক্য কি? দেখো ঘাত বল শেষে কি আছে? বল কথা আছে। তার মানে ঘাত বল একটি বল। বল যেমনি পড়ছো ঘাত বল সেম, যদি ঘাত কথাটা বলছে তো এটা অল্প সময়ের মধ্যে বলটা ক্রিয়া করে। যেমন একটি বল তুমি ব্যাট দিয়ে যখন মারো, বলটা কি ব্যাটে কি সবসময়ের জন্য লাগা থাকে না কিছু সময়ের জন্য সেটা টাচ করে? অল্প সময়ের জন্য। তাহলে অবশ্যই এটা কি বলবো? ঘাত বল। অল্প সময়ের জন্য বল ক্রিয়া করছে। ঠিক আছে? ঘাত বল। দেখো তারপরে হচ্ছে বলের ঘাত। এটা কিন্তু ঘাত শেষে কি কথা আছে? ঘাত। এটা কিন্তু বল না। এই জন্য এটা মনে রাখবো, বলের হার ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। বলের ঘাত কি? ভরবেগের পরিবর্তন। এর জন্য ভুল না হয়। এখানে বলের ঘাত এবং ভরবেগের পার্থক্য দেখাইছে ঘাত বলের। এটা তো বললামই। ঠিক আছে? এটা শুধু দেখে নিবা। দুইটা যে আলাদা, এটা কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। এটা ঘাত আর ওটা ঘাত বলের মতো। শুধু ঘাত কথাটা বলছে,
খাত মানে হচ্ছে অল্প সময়ের জন্য প্রযুক্ত বল প্রযুক্ত হয়। ঠিক আছে, এবার এবার হুম হুম এগুলা লাগবে না, পারলে শুধু একবার রিডিং করবা, ইম্পর্টেন্ট কিছুই না। এগুলা তোমাদের থিওরি ক্লাসে দেখায় কি সূত্র সম্পর্ক, এগুলা লাগে না। দেখো ইনফরমেশনগুলো দেখি। নিউটনের গতিসূত্রের ব্যবহার, নিউটনের গতিসূত্রের ব্যবহার দেখো কয়টা ক্ষেত্র আছে। ঘোড়ার গাড়ি চালানো নিউটনের সূত্রে ব্যবহার হয়, এটা কথা মনে রাখবা। এটা নিউটনের তৃতীয় সূত্র বেশি ব্যবহার হয়, যেমন নৌকার ঘুণ টানা, অ্যাথলেটস লং জাম্প দেওয়া। ঠিক আছে, এগুলাতে নিউটনের সূত্র ব্যবহার হয়। কি সূত্র ব্যবহার হয়? নিউটনের সূত্র ব্যবহার হয়। দেখো, ঘোড়ার গাড়ি চালানো, একটা ঘোড়া কিন্তু সোজা, মানে একটা ঘোড়া যখন হাঁটে এইভাবে লম্বা ভাবে, ধরো দেখো এটা মানে রাস্তা, একটা ঘোড়া যখন চলে এইভাবে কখনো পা ফেলে না, ঘোড়ার পা এইভাবে পড়ে, কোনভাবে পড়ে, এইভাবে পড়ে, একটু বেঁকা হয়ে পড়ে। ঠিক আছে, তারপরে একটা কোণ তৈরি করে। এখন তোমরাই ভাবো, এটা যদি দুটো উপাংশ ভেক্টর অধ্যায় পড়ছিলাম, দুটো উপাংশ বিভক্ত করি, তো আমরা ঘোড়ার পায়ে প্রদত্ত বলকে যদি দুটো উপাংশ ভাগ করি, তাহলে দেখো একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর এদিকে হয়। এটা দেখো, এই বলটা কি করে, লম্ব উপাংশ, এটা কিন্তু এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। দেখো এটা সামনের দিকে না, এটা অবশ্যই সামনের দিকে ঘোড়ার গাড়ি টানতে সাহায্য করবে। আর এটা ঘোড়ার ভরটা আছে না, ওজন, এটা যারা প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে, নালিফাই হয়ে যায়। এটা বল এবং ঘোড়ার ওজন নিচের দিকে দুইটা কাটাকাটি হয়ে যায়, মানে নালিফাই হয়ে যায়। ঠিক আছে, এইভাবে তাহলে এই উপাংশটা শুধু বাকি থাকে, এটা দিয়ে ঘোড়ার গাড়ি সামনের দিকে যেতে পারে। এখন তো ঘোড়া যদি এইভাবে বল প্রয়োগ করতো, তাহলে কি যাওয়া পসিবল ছিল? ঘোড়ার গাড়ি কি আগাইতো? আগাইতো না। তো এটা এইভাবে নিউটনের সূত্র ব্যবহার করে বোঝা যায় যে ঘোড়ার গাড়ি কোন দিকে চলবে। ঠিক আছে, নৌকার গুণ টানা, এটা আমি ভেক্টর অধ্যায়ে বলছিলাম কিভাবে কাজ করে। ওকে, গুণ টানা, যত বড় গুণ, এটার দড়িটাকে বলা হয় গুণ হয়, তত কি বলে নৌকা বেশি আগাবে। দেখো, অ্যাথলেটের লং জাম্প দেওয়া, এটা মনে করো এখান থেকে দাগ, এখান থেকে তুমি লাফ দিবা, ঠিক কত দূর যাইতে পারো, কিন্তু এখান থেকে আসি এটুকু আসি লাফ দাও, অবশ্যই বেশি দূর যাইতে পারবে না, আমাকে এখানে আসলা। কিন্তু যে দূর থেকে দৌড়ে আসবে, হুম সে বেশি দূর যাবে। কেন যায় এরকম, কেন হয়? এর মধ্যে একটা গতি জড়তা আছে। গতি জড়তা কি, মানে যে গতিতে থাকতে চায় যখন লাফ দেয়, গতি জড়তার কারণেই সে বেশি বেশি দূরে যেয়ে পড়ে। ঠিক আছে, আর জড়তা নিয়ে নিউটনের প্রথম সূত্রে কিন্তু আলোচনা করা হয়, অবশ্যই তার নিউটনের সূত্র জড়িত আছে এখানে, এটা বুঝলাম। তারপর আরো কিছু, যেমন বন্দুক থেকে গুলি ছোড়া, একটা যখন বন্দুকে গুলি ছোড়ে কি হয়? একটা কথা কি, বন্দুক গুলি ছোড়ার আগে কি উভয় বন্দুকও স্থির, গুলিও স্থির, উভয় স্থির থাকে। এ কারণে কোন সূত্রটা হয়? এটা সূত্র হয়। ঠিক আছে, এগুলো সব জিরো। দেখি ভরবেগের সংরক্ষণ সূত্র না, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, ঠিক না? এটা সম্পূর্ণ জিরো। তাহলে এটা m1 v1 শেষ বেগ, এটা বন্দুকের শেষ গুলির শেষ বেগ, এটা বন্দুকের শেষ বেগ এবং ভর, গুলির শেষ বেগ এবং ভর ইকুয়াল টু জিরো। তো বন্দুকের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, এম সম্পূর্ণ বড় সূত্র লিখতে হয় না। ঠিক আছে, বন্দুকের গুলি ছোড়ার ক্ষেত্রে নিউটনের সূত্র জড়িত। দেখো, পাখি আকাশে ওড়া, এটা তো তোমরা অবশ্যই জানো সবাই। একটা পাখি ওড়ার সময়, এটা মনে করো পাখি, পাখি না, মনে করো পাখি। ঠিক আছে, পাখি যেমন উপরে আকাশে ওড়ে, পাখনা, পাখনা না, আচ্ছা হোক, পাখনা। তো কথা হইলে পাখনাগুলা দিয়া কি হয়, পেছনের দিকে এভাবে বল প্রয়োগ করে, দুইটা পাখনা দিয়ে দুই দুই দিকে বল প্রয়োগ করলো, কি হয়? আমরা নিউটনের তৃতীয় সূত্র কি জানি, সকল বলের একটা বিপরীত, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। তাহলে এই বলটার কারণে এইদিকে একটা বল থাকবে, এই বলটার কারণে এইদিকে একটা বল থাকবে, থাকবে। তো দেখো এদিকে বল, এদিকে বল, তাহলে এদের লব্ধি অবশ্যই মাস বরাবর কাজ করবে, যার কারণে একটা পাখি কি সামনের দিকে উঠতে পারে। ঠিক আছে, ডান। তারপর মহাশূন্যে অভিযান তথা রকেটের ভর, রকেট কিভাবে চলে বলো? রকেট জ্বালানি থাকে, জ্বালানি যেমন পুড়ে, এদিক দিয়ে জ্বালানি পুড়ে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যার কারণে রকেট উপরের দিকে উঠে। এখন এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো মনে রাখতে হবে। তাই জ্বালানি হিসাবে কি তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন ব্যবহৃত হয়। ঠিক আছে, আর মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগটা মহাকর্ষ অধ্যায় পড়বা, কিন্তু এখানে মনে রাখতে পারো যে পৃথিবীর মুক্তিবেগ কত। মুক্তিবেগ কি, একটা একটা কোনো একটা যে কোনো একটা বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে হ্যাঁ এটা মহাশূন্যে চলে যাবে আর পৃথিবীতে ফিরে আসবে না, একেই বলে মুক্তিবেগ, মানে মুক্ত হয়ে যাবে পৃথিবীর মায়াবন্ধন থেকে। ঠিক আছে, তোমরা তো রকেট সম্পর্কে পড়বা, রকেটের ঊর্ধ্বমুখী বল, এই ফর্মুলাগুলো তো অবশ্যই পড়ছো, ঊর্ধ্বমুখী বলের ফর্মুলা।
এই যে এফআর ইকুয়াল টু ভিআর ডিএম বাই ডিটি। ভিআর কি রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, ঠিক আছে? 3টা সূত্র আছে। এফ এর একটা সূত্র আছে, মানে এফ নিট। এটা কিভাবে আসে জানতে চাও? মনে করো এটা রকেট, এটা কি রকেট, রকেট মনে করো, ঠিক আছে? তো এটা এফ আর বল, কি বল, এফ আর বল, এফ আর বল, এফ আর বলে উপরের দিকে যাচ্ছে, আর নিচে কি এমজি কাজ করবে না, মানে একটা ভর কাজ করবে রকেটের। তো এফ নিট, এই বলটা থেকে এটা বলতে মাইনাস করলে যে বলটা হবে ওই বলের মানে কি বলে নিট একটা ত্বরণে রকেটটি উপরে উঠবে। ওখান থেকে নিট বলের ফর্মুলাটা এরকম আসে। এখানে এই উপরের বলটা থেকে এদের ভরটা মাইনাস করি আমরা, তারপর নিট বল পাই, ঠিক আছে? রকেটের বেগের এটা ফর্মুলা। আর এই বলের ফর্মুলা থেকে এম দ্বারা ভাগ করলে ত্বরণ পাওয়া যায়, ত্বরণের ফর্মুলা পাওয়া যায়। বাড়তি করে মুখস্থ রাখতে হয় না, এই 3টা ফর্মুলাই মেন, ঠিক আছে? আর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রকেটের ভর কমালে ত্বরণ বৃদ্ধি পাবে। দেখো ত্বরণের ফর্মুলাটা দেখো, ভর যদি কমাও তাহলে অবশ্যই কি ত্বরণ বৃদ্ধি পাবে। এই 4 নম্বর ফর্মুলাটার সাথে, এই ফর্মুলার সাথে মিলে এই 3টা বৈশিষ্ট্য মনে রাখা যায়, ঠিক আছে? নিউটনের গতিসূত্রের অবদান, এটা পড়ে নিবা। এখানের বিস্তৃত বর্ণনা তোমরা কি বলে আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারে যা পাবা, যে নিউটনের গতিসূত্রগুলো কখন প্রযোজ্য হয় না, কখন প্রযোজ্য হয়। দেখো একটা বস্তুর বেগ যখন আলোর বেগের কাছাকাছি হয় তখন কিন্তু নিউটনের গতিসূত্র খাটে না। এগুলো তোমরা কোন চ্যাপ্টারে? আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারে বিস্তৃত জানবা, ঠিক আছে? এই দেখো সীমাবদ্ধতা যেটা বললাম, কখন প্রযোজ্য হয় না, ক্ষুদ্র বল, এটা পড়ে নেবা, বেগ বেশি হলে প্রযোজ্য নয়, ঠিক আছে? এক্ষেত্রে এরকম এফ সমানুপাতিক এ স্কোয়ার, ত্বরণের স্কোয়ার, এরকম একটা ফর্মুলা দাঁড়ায়। আর আমরা এফ সমানুপাতিক কিন্তু শুধু এ, ঠিক আছে? যখন মানে কি বলে ত্বরণ খুব কম, মানে ত্বরণ অনেক কম হয়, তখন কিন্তু নিউটনের সূত্রগুলো আর প্রযোজ্য হয় না। পড়ে নিবা এটা, ঠিক আছে? শুধু নিউটনের সূত্রগুলো কখন প্রযোজ্য হয়? যখন স্থির কাটা এবং সমবেগে চলে তখন প্রযোজ্য হয়। এই লাইনটা, এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর আসো, এগুলো সংজ্ঞা লাগবে, ক্ষেত্র ফিল্ড, ঠিক আছে? যে সংজ্ঞাগুলো লাগবে, এই সংজ্ঞা লাগবে। মহাকর্ষীয় ক্ষেত্র কি, এর ফর্মুলা সংজ্ঞা লাগবে, ঠিক আছে? এগুলো তো জানো তোমরা, এগুলো অবশ্যই থিওরি ক্লাসে পড়ানোর কথা, এই জন্য এগুলো শুধু দাগাই দিচ্ছি। এটা ফর্মুলা, এটা সংজ্ঞা লাগবে। প্রাবল্যের অভিমুখেই মহাকর্ষীয় ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, বুঝছো তো? এটা থিওরি ক্লাসে বোঝানোর কথা। তো আজকে শুধু আমি তোমাদেরকে ইনফরমেশন গুলো দেখিয়ে দিচ্ছি, যেগুলা সাধারণত থিওরি ক্লাসে স্কিপ করা হয়, ঠিক আছে? রৈখিক ভরবেগের নিত্যতা, একটু আগে তো ফর্মুলাটা দেখাইলাম। ভরবেগ কি? অবশ্যই সেম থাকে। একটা সংঘর্ষ হয়, সংঘর্ষের আগেও ভরবেগ সেম থাকে এবং পরেও ওই ভরবেগের কি বলে সমস্যা সবসময় সেম থাকে। দেখো এই ফর্মুলা তোমরা জানো। হুম এটা লাগবে সংজ্ঞাটা, সূত্র, ঠিক আছে? ভরবেগের নিত্যতা সূত্রের উদাহরণ, কিছু উদাহরণ আছে অবশ্যই লাগবে। ভরবেগের নিত্যতা সূত্র অনেক সময় ম্যাথ আসে এগুলা থেকে, মানে এগুলা সিনারি দেয় যে একটা কামানগোলক, হ্যাঁ, ম্যাথ দেয়, আমরা তখন কোন সূত্র ইউজ করবো এটা অনেকে বুঝতে পারি না। তো এখানে কি কামানগোলকের ক্ষেত্রে অবশ্যই কি ভরবেগের নিত্যতা সূত্র প্রয়োগ করা যাবে। কোন সূত্র? এই ভরবেগের নিত্যতা সূত্র, ঠিক আছে? ভরবেগের নিত্যতা সূত্র। সংঘর্ষের আগে সংঘর্ষের পরে সবসময় সমষ্টি সমান থাকে। তো কখন তখন কামানের ক্ষেত্রে, ঠিক আছে? নৌকার ক্ষেত্রে, নৌকা কিন্তু সব ইউগুলা জিরো হয়, নৌকা প্রথমে থেকে স্থির থাকে। তো এটা ইকুয়াল টু জিরো, তো এটা ইকুয়াল টু জিরো লেখা যায়, ঠিক আছে? এগুলো দেখে নিবা। রকেট কি? রকেট কোন সূত্র? ভরবেগের নিত্যতা সূত্র, ওকে, লাগবে না। দেখো চালানার কাছে ঢিল মারলে কাজটি টুকরো টুকরো হয়ে যায়, টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, কিন্তু বন্দুকের গুলি দিয়ে ওই অংশে আঘাত করলে একটি ছোট গর্ত হয়। দেখো এটা যখন কাছে যখন ঢিল মারবা, ঢিলের তত বেগ হয় না, যার কারণে যখন কাছে লাগে তখন অনেক সময় ধরে অনেক ঘর্ষণ সময়টা একটু বেশি হয়, কি হয় ঘর্ষণের সময় অপ্রাকৃত বেশি হয়, যার কারণে কি হয় গতিশক্তি সমগ্র কাছে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়লো সমগ্র কাছে, তাহলে কাজটা কি টুকরা টুকরা হয়ে ভেঙে যাবে। একটা যেমন এখন বন্দুক আসো, একটা বন্দুকের গুলি সংগত সময় অনেক কম হয়, যার কারণে হুম ওই গতিশক্তিটা সরিয়ে যেতে পারে না, মানে সম্পূর্ণ কাছের ভেতর সরিয়ে যেতে পারে না, কি হয় ডাইরেক্ট ফুটা হয়ে যায় কাজ। এটা অনুধাবন প্রশ্ন আসতে পারে। তারপর
তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র এবং ভরবেগের নিত্যতা সূত্র, এগুলো তো পড়লাই একটু আগে সূত্রগুলা। আবার সংজ্ঞা দিছে এখানে, সূত্র সংজ্ঞা, ঠিক আছে। এগুলো উদাহরণ, তৃতীয় সূত্রের উদাহরণ, মানে তৃতীয় সূত্রগুলো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো শুধু দেখে নিবা যে টেবিলের আবার বই রাখা, টেবিলে বই রাখলে বইয়ের একটা ওজন আছে এমজি, প্রতিক্রিয়া বল আর কাজ করে, ঠিক আছে। এইভাবে বই একটা টেবিলের উপর স্থির থাকে। বন্দুক থেকে গুলি ছোড়া জানো, নৌকা থেকে লাফ দেওয়া অবশ্যই নিউটন তৃতীয় সূত্র, পায়ে হাঁটতে গেলেও কিন্তু নিউটন তৃতীয় সূত্র লাগে, ঠিক আছে। এই ঘোড়ার গাড়ি সামনের দিকে এগিয়ে যায় আর মানুষ হাঁটে সেম ভাবে, খারাপভাবে কখনো মানুষ পা ফেলে না, পা একটু এইভাবে বাঁকা করে ফেলে, যার কারণে দুটো অক্ষাংশ পাই, এটা অক্ষাংশ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এটা আমাদের ওজন কে নলিফাই করে, ঠিক আছে। এখানে বলছে গাড়ির টায়ারে বাইরের দিক খাঁজ যুক্ত করা হয় কেন, খাঁজ কেন যুক্ত করা হয়? অবশ্যই ঘর্ষণের জন্য, যাতে চলতে পারে। অবশ্যই পড়ছো তোমরা, এগুলো পারবা, সবাই পারবা। দেখো লিফট নিয়েও তো পড়ার কথা, লিফটের কয়েকটা ক্ষেত্র থাকে, 5টা ক্ষেত্র থাকে। লিফট এ ত্বরণে যখন উপরে ওঠে, কোন ত্বরণে? এ ত্বরণে, তখন দাঁড়াও লিখি, লিফটের ক্ষেত্রে আর প্রতিক্রিয়া বল হবে কি, আমরা এ ইকুয়াল টু কি জানি, এটা তো বল, এ ইকুয়াল টু কি জানি, এম এ না, এ ইকুয়াল টু জানি আমরা এম এ। এখন কথা হলো লিফটের ক্ষেত্রে, আচ্ছা জি লিখি, এম জি বুঝি আমরা, এফ ইকুয়াল টু এম জি। কিন্তু দেখো লিফটের ক্ষেত্রে আমরা কিন্তু জিটা মানে জি আকারে পাই না। লিফট যখন উপরে ওঠে যেটা একরকম থাকে, যখন নিচে নামে যেটা আরেক রকম থাকে, দড়ি ছিঁড়ে গেলে আর আরেক রকম থাকে। এটাই আর কি লিফটের আমরা ক্ষেত্রগুলো এই জন্য পড়ি। তো দেখো যখন লিফটটি এ কারণে উপরের দিকে উঠবে, কি উপরের দিকে উঠবে, তখন প্রতিক্রিয়া বল ইকুয়াল টু হবে এম, এম তো ঠিকই থাকবে, উপরের দিকে উঠবে মানে কি জি প্লাস কত ত্বরণে উপরে উঠতেছে, এ ত্বরণে প্লাস হবে, উপরের দিকে উঠতেছে তার মানে প্লাস, উপর মানে প্লাস, ঠিক আছে। বাকিগুলো মিলাই দেয় শুধু, এ ত্বরণে নিচে নামতেছে, এ ত্বরণে নিচে নামতেছে অবশ্যই। দেখো আর প্রতিক্রিয়া বল এম তো ঠিকই থাকবে, ঠিক আছে। জি মাইনাস এ হওয়ার কথা, এটা ভুল লিখছে, জি মাইনাস এ হবে, ঠিক আছে। নিচে নামা না, মাইনাস হবে অবশ্যই, এখানে মাইনাস হবে, লিখে দে জি মাইনাস এ। তারপর সমবেগে ওঠানামা করে, স্থির থাকে, একটা লিফট স্থির আছে যেহেতু জিয়ে থাকবে, উপরের দিকে উঠতেছে না, নিচেও নামতেছে না, ঠিক না। এবং সমবেগে ওঠানামা করলে, সমবেগ এখানে ত্বরণ কোনো নাই, ত্বরণ জিরো, ত্বরণ এ জিরো, তাহলে কি জি এ কাজ করবে আর ইকাল টু এম জি। এখন কথা হয়েছে লিফট যখন অবাধে নিচে নামবে, অবাধে মানে দড়ি ছিঁড়ে গেছে, তাহলে অবশ্যই এটা মনে রাখবা সম্পূর্ণ ভরহীন মনে করবে, আর ইকাল টু জিরো হবে। এটা তোমাদেরকে বুঝাই একটু কেমনে, অবাধে ওঠানামা করতেছে, আর ইকুয়াল টু আমরা কি জানি জি মাইনাস এ, তো জি নিচের দিকে, জি এ নামতেছে, অবাধে নিচে নামতেছে মনে করো, জি জি মাইনাস জি, জি মাইনাস জি জিরো না, আর ইকুয়াল টু অবশ্যই জিরো। আর মানে কি প্রতিক্রিয়া বল নাই, তুমি বল অনুভব করতেছো না, তাহলে অবশ্যই তোমাকে ভরহীন মনে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে জি এ নামলা, দেখলাম এখানে কি দেখলাম, জি এ নামতেছে জি ত্বরণে, এবার জি ত্বরণে চেয়ে বেশি ত্বরণে, তাহলে ভাবো তুমি একটা লিফটে আসো, জি এর চেয়েও বেশি ত্বরণে তুমি নামতেছো, অবশ্যই তুমি তো প্রতিক্রিয়া বল, তোমার নিজের দিকেও প্রতিক্রিয়া বল পাবো উপরের দিকে, যার কারণে তুমি উপরে উঠে যাবা, উপরে যে লিফটের ছাদ আছে ছাদে তোমার মাথা লাগবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত মাথা ছাদের সাথে লাগবে না ততক্ষণ পর্যন্ত তুমি উপরের দিকে উঠতেই থাকবা, ঠিক আছে। বেশি ত্বরণে নিচে নামলে পরে নিবা শুধু। এই ঘটনাটাকে কি বলে? অতি ভারহীনতা, ওকে ডান, এগুলো লাগবে না। আচ্ছা ঘূর্ণায়ন গতি নেক্সট পার্টে তোমাদেরকে গুছিয়ে দেবো। আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ। The skies tell no